একটা বিলের উপর রড দিয়ে তৈরি ঘর। সরু মাটির রাস্তা ধরে সামনে এগোচ্ছে দুজনে। একপাশে বিল, বিলে ফুটে আছে শাপলা, পদ্ম ফুলের দল। যদিও এখন শাপলা পদ্ম ফুল ফোটার সময় না, তবে এই বিলে ফুটেছে। কি মাধুর্য সে দৃশ্য! অপর পাশে ধান ক্ষেত, দূরে ভারতের পাহাড়। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কাঠ গাছের সারি। ঘরটার সামনে এসে থামল দুজনে। মৌনের অদ্ভুত লাগছে। এই ঘরটি বাংলাদেশের শেষ ঘর? কি অদ্ভুত! এপারে পা রাখলে বাংলাদেশ আর ওপারে ভারত। দুদেশের সীমানায় এখন নিভৃত মনো। এই মেয়ে কি? ওই যে মেঘের দল দেখছ? পাহাড়ের সবুজে ঘেরা অভয়ারণ্য দেখছ? বিলের পানিতে পদ্মফুলের মেলা দেখছ? দেখছি তো। এই যে ছোট ঘরটা দেখছ? আমার জঙ্গলি বিড়ালটির সাথে এখানে ঘর বাঁধব। মেঘের দলে দুজনে ভাসব, সবুজের মায়ায় হারাবো। পদ্মফুল কানে গুজে দিই। হঠাৎ থেমে যায় নিভৃত। এসব কি বলছে সে? আজ সকালে গোসল করতে যেয়ে পানি লেগে যখন পেট জ্বালা করছিল, তখন নিভৃত নিজের অজান্তেই মনের নাম দেয় জঙ্গলি বিড়াল। আজ এই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে মুখ ফুটে এসব কী আসছে তার? কেন এত অদ্ভুত আচরণ করছে সে? নিজেকে প্রশ্ন করে নিভৃত। কোনো উত্তর আসে না। মন ক্ষান্ত, মস্তিষ্ক ক্ষান্ত। এত সহজে রোহিণীকে ভুলে গেল সে? মনও জানে না নিভৃতের কথার মানে, তবে শুনতে খুবই ভালো লাগছিল তার। নিভৃতকে চুপ থাকতে দেখে মন অধৈর্য হয়। উৎসাহের সাথে জিজ্ঞেস করে, আর? নিভৃত শক্ত কণ্ঠে বলে, কিছু না। মনও দমে যায়। যতই সাহসী হোক, নিভৃত শক্ত কণ্ঠে তার ভীষণ ভয়। জৈন্তা হিল রিসোর্টেই দুপুরের খাবার খেলো দুজনে। ভাত, আলু ভর্তা, গরুর মাংস আর ডাল। খাবারটা খুবই ভালো লেগেছে মনোর। যদিও পেটে খিদে থাকলে সবই ভালো লাগে। নিভৃত সারাটা সময় চুপ ছিল। মনও বুঝে পায় না নিভৃতের আচরণ। কখনো ঝগড়া করছে, কখনো আবার গম্ভীর হয়ে থাকছে। নিভৃতকে বোঝা বড় দায়। সন্ধ্যার দিকে নাজিমগড় রিসোর্টে ফিরে এলো দুজনে। রাস্তার দুপাশে লাইট জ্বলে উঠেছে, হলুদ রঙের ছড়াছড়ি চারপাশে। দুপাশের বাগানের ফুলগুলোর রং গাঢ় দেখা যাচ্ছে। রুমে যাওয়ার আগে মনও বলল, শুনছেন? কি? ওই যে উঁচু দালানটা দেখা যায়, ওইটা কি? ওয়াচ টাওয়ার। আমি যাই? একা যাবা কেন তুমি? আসলে রুমে আসো, আগে ফ্রেশ হয়ে বিশ্রাম নেই, পরে আমি নিয়ে যাব। আচ্ছা। চুপসে আছে মনও। নিভৃত কেমন গম্ভীর হয়ে আছে। এমন নিভৃতকে তো মনও চায় না। ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে মনকে ওয়াচ টাওয়ারে নিয়ে এসেছে নিভৃত। মন অবাক চোখে তাকিয়ে চারদিক দেখছে। পুরো রিসোর্ট দেখা যাচ্ছে। ওই তো সারি নদী। স্থানে স্থানে জ্বলে উঠেছে হলুদ টিমটিমে লাইট। লাইটের আলোয় মুখরিত চারদিক। অভাবনীয় সুন্দর চারপাশ। রিসোর্টটার প্রতি একটা মায়া জন্মেছে মনোর। কত স্মৃতি কুড়ালো নিজের ঝুলিতে। ছেড়ে যেতে খুবই কষ্ট লাগছে তার। তবে মানুষের জীবন থেমে থাকে না। পার্থিব জীবনে অনেক কিছু তাদের ত্যাগ করতে হয়। মানুষের মন বড় নরম, বিশেষ করে মেয়েদের। তাই তো 3 দিন কাটানো স্থানের প্রতিও মনোর কত মায়া, টান, আবেগ জড়িয়ে আছে। খয়েরি রঙা টয়োটা প্রিমিও গাড়িটা ঢাকা সিলেট মহাসড়ক ধরে চলছে। নিভৃত একমনে গাড়ি চালাচ্ছে। মনও বাইরে তাকিয়ে আছে। নিভৃতকে বোঝা হয়তো তার সান্নিধ্যে নেই। এই কুহকের ধাঁধা বড়ই জটিল। বাড়ি ফিরেছে আজ 20 দিন হলো। মনের সাথে বেশি কথা বলে না নিভৃত। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে আছে মনও। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে বাইরে দেখতে তার ভীষণ ভালো লাগে। মিটি তার কাঁধে বসে। লালচে রঙের আকাশের দিকে তাকিয়ে পরন্ত বিকেলের মোহে পড়ে গেল মনও। বিড়বিড় করে বলল, জানিস মিটি, আমার জীবনটা একটা ধাঁধা। মিটি কিছু না বুঝে কেবল বাকবাকম করে। মনও মলিন হাসে। আমি যদি তোকে স্বাধীন করে দেই, তুই আমার হয়ে আকাশটা ঘুরতে পারবি রে মিটি? মিটির কি হলো কে জানে। মনোর কাঁধ আরও শক্ত করে চেপে ধরল। সে কোথাও যাবে না। সবাই আমায় ব্যবহার করে, তুই কেন বাদ যাবি রে মিটি? মিটি হয়তো মনে মনে বলছে, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না মনোবুবু। আমার মালিক যে তোমায় নিজের চাইতেও বেশি ভালোবাসে। সে যে তোমাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে আমায়। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বুবু। মনো আবার তাকায় পরন্তবেলার লালচে আকাশে। মনো এখনও নিচে থাকে। শীত পড়েছে তীব্র। শীতে কষ্ট হয় মনোর। পাতলা একটা চাদর বিছিয়ে থাকায় শরীর হিম হয়ে থাকে যেন। মনো নিচে বিছানা করছিল প্রতিদিনের মতোই। নিভৃত ল্যাপটপে কাজ রেখে বলল, বিছানায় ঘুমাতে পারো তুমি? না থাক। থাকবে কেন? বিছানায় থাকতে বলেছি, চুপচাপ শুয়ে পড়ো। নিভৃতের ধমকে চুপসে যায় মনো। পাশে শুয়ে পড়ে সে। নিভৃত আরও চোখে তাকায়। কি করে বলবে সে?
এই মেয়েটা পাশে না ঘুমালে তার ঘুম আসে না। বিগত রাতগুলো সে মৌনের মুখের দিকে তাকিয়ে কাটিয়েছে। মেয়েটা ঠকঠক করে কাঁপত। সে নিজের কম্বল দিয়ে দিত মেয়েটার শরীরে। আজ হয়তো নিভৃতির একটু ঘুম হবে। হঠাৎ নীল ডিম লাইটের আলোয় রুহানের ছবির দিকে চোখ যায় নিভৃতের। নিভৃত চোখ ফিরিয়ে নেয়। একটা অপরাধবোধ কাজ করে তার মাঝে। রুহানের চোখে চোখ রাখার সামর্থ্য তার নেই। একটু পর ক্লাস শুরু হবে। এখনও বাড়িতেই মৌন। তাড়াহুড়ো করছে প্রচণ্ড। ইদানিং খাবারের বড়ই অনীহা তার। মীরা জোর করে 2 লকমা ভাত মুখে তুলে দিলেন। মৌন বের হবে তার আগে ফোন বেজে উঠল তার। মায়ের নাম্বার দেখে হাসি মুখে কল রিসিভ করলো মৌন। ফোনের ওপাশে কেউ কাঁদছে। পুষ্প কেঁদে হেঁচকি তুলে বলল, আপা, ছোট আপা আত্মহত্যা করেছে। ছোট আপা মানে তো রথি। ধপাস করে নিচে বসে গেল মৌন। রথি রে আল্লাহ! চিৎকার করে উঠল মৌন। মীরা ভাত খাওয়া রেখে দৌড়ে এলেন তার কাছে। জুলেখা শরীফাও কাজ ফেলে ছুটে এসেছে। মৌন চিৎকার করে কাঁদছে। মীরা মৌনকে জড়িয়ে ধরে বললেন, এ মৌন, এই কি হয়েছে? মৌন কোনো কথা না বলে কাঁদছে। পিটাপিটি বোন রথি। ঝগড়া তার সাথে বেশি হয়, আবার বোনদের মধ্যে সবচেয়ে বেশি সে রথিকেই ভালোবাসে। কোনো জবাব না পেয়ে পাশে থাকা ফোনটা হাতে নিলেন মীরা। ওই পাশেও কেউ একজন আপা আপারে করে কাঁদছে। মীরা নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছোট আপা আত্মহত্যা করেছে। কোন হসপিটালে আছে এখন? আমাকে জেনারেল হাসপাতালে। আচ্ছা, আমরা আসছি। নিবৃত মাত্রই ঘুম থেকে উঠে নিচে নেমেছে। মৌনকে চিৎকার করে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মীরা মৌনকে শান্ত হতে বলছেন, তবে কোনো মতে শান্ত করতে পারছেন না। নিবৃত সহ্য করতে পারছে না এই চিৎকার। দৌড়ে গিয়ে মৌনকে জড়িয়ে ধরল সে। পরিচিত প্রিয় মানুষটার স্পর্শ পেয়ে আরও গুটিয়ে গেল মৌন। বাচ্চাদের মতো কাঁদছে সে, যেন তার অসহায় মুখটা বলতে চায়, আমার রথির কিছু হবে না তো নিবৃত? নিবৃতের হাতের একটু ছোঁয়া, পিঠে সান্ত্বনার একটু ছোঁয়ায় মনের অশান্ত মনকে শান্ত করে তুলছে। দীর্ঘ 4টা ঘন্টা ছটফট করছে মৌন। গাড়িতে থাকাকালীন সময়টা সে শ্বাস নিতে পারছিল কি না সন্দেহ। বাড়ির কেউ ফোন ধরছিল না। নিবৃত এক হাতে আগলে রাখে মৌনকে। ফরিদপুর জেনারেল হাসপাতালের ঘি রঙা দালানের সামনে গাড়ি থামে। মৌন পাগলের মতো ছুটে যায় ভিতরে। তার ওড়না ঝুলছে মাটিতে। বোনগুলো তার প্রাণ। যাদের জন্য নিজেকে বিলিয়েছে তাদের কিছু হলে সে কীভাবে থাকবে? নিবৃত দৌড়ে এসে ওড়নাটা ঠিক করে দেয়। বাম হাতটা ধরে শক্ত করে। হাসপাতালে মানুষ গিজ গিজ করছে। সবাই সবার প্রিয়জনের তাগিদে এসেছে, কেউ বা নিজের তাগিদে। ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে লাইন। এত মানুষ, এত বড় হাসপাতাল। নিবৃত কি করবে বুঝতে পারছে না। এখানে সে পূর্বে আসেনি। মনও নিজের মাঝে নেই। মীরা নাজমুলকে আনেনি নিবৃত। নাজমুল অসুস্থ বলে। পাশের লাল বিল্ডিংয়ে ছুটে গেল মৌন। অপারেশন ওয়ার্ড এদিকেই থাকার কথা। মৌনও ঠিক করে চেনে না। হঠাৎ সামনে আলমকে দেখতে পেয়ে নিবৃতের হাত ছাড়িয়ে বাবাকে ঝাপটে ধরে মৌন। আলম আকস্মিক জড়িয়ে ধরে খানিকটা পিছিয়ে যান। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মৌন ভেজা গলা জিজ্ঞেস করে, রথি কই বাবা? দোতলায় মহিলা ওয়ার্ডে। আমাকে নিয়ে চলো না বাবা। দোতলায় মহিলা ওয়ার্ডে প্রবেশ করে মৌন। নিভৃত। 2 পাশে হাসপাতালের বেড। রোগী তাদের আত্মীয় স্বজনের ভরা চারপাশ। কারো হাতে ওষুধ, কেউ বা এদিক ওদিক ছোটাছুটি করছে। এক কোণে একটা বেডে শুয়ে আছে রথি। মুখটা পাণ্ডুর, হাতে স্যালাইন। পাশে একটা টুলে বসে আছেন মর্জিনা। কেঁদে কেঁদে বিলাপ করছেন তিনি। আর কেউ নেই পাশে। মনও দৌড়ে গিয়ে বোনের পাশে বসে। মুখটায় হাত বোলায়। ডাকে, রথি, রথি রে, আমি তোর আপা। মর্জিনা পাশ থেকে বলেন, ডাকিস না, ঘুমের ওষুধ দিছে, একটু ঘুমাক। মনে উঠে এগিয়ে যায় মায়ের দিকে। সিক্ত গলা জিজ্ঞেস করে, মা কি হয়েছিল? মর্জিনা বিলাপ করে করে বলেন, জানি না রে মৌন, মাইয়াটার হঠাৎ কি হইল। 2 দিন ধরে চুপ কইরা থাকে, ভাত খায় না। আজকে সকালে হঠাৎ কইরা কয়, মা আমারে মাফ করে দিও, আমি কিছু বুঝি নাই। আমার ময়নার গালে 2টা থাপ্পড় দিয়া কই, এগুলো কিসব কথা কস? আমার ময়নায় রাগে কান্দে। আমি ধান ঝাড়তাছি, হঠাৎ করে পুষ্পে দৌড়ায় এসে কয়, ও মা, ছোট আপা নদীতে ঝাঁপ দিছে। আমার ময়নায় তো সাঁতার পারে না। দৌড়ায় গিয়া দেখি রিপতে তুলছে পানিতে। পরে কেমনি কি হইল জানি না। হাসপাতালে ছুটে আইছি। নিবৃত পাশে দাঁড়িয়ে সবটা শুনছে। আসলে তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। প্রিয়জনের কিছু হলে কেমন লাগে সে ব্যথা হয়তো তার থেকে বেশি কেউ জানে না। সে আলমকে জিজ্ঞেস করে, আঙ্কেল, পুলিশ কেস হয়েছে? আর ও তো নদীতে কোনোভাবে পড়েও যেতে পারে। না আব্বা, রথি নদীতে ঝাঁপ দিছে, কয়েকজন দূর থেকে দেখছিল, আর পুলিশ আসছিল, মেম্বাররে বলে ব্যাপারটা মিটাইছি।
সময় যায়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। হাসপাতালের কোলাহল এখনও কমেনি। নিবৃত বাইরে থেকে ফল খাবার নিয়ে এসেছে। মনু রথির পাশে মূর্তির মতো বসে। খাবারগুলো মর্জিনার হাতে দিল সে। মর্জিনা আঁচল দিয়ে চোখের কোণা মুছে বললেন, তুমি বাড়িতে যাও গা বাবা, তোমার কষ্ট হইতাছে, বাড়িতে গিয়া বিশ্রাম করো। নিবৃত লজ্জা পায়। বিপদের মুখেও তার কথা ভাবছে মর্জিনা। মনু 2 পিস রুটি, একটা কলা আর একটা আপেল নিবৃতকে খেতে দেয়। নরম কণ্ঠে বলে, আমি আজকে এখানে থাকবো রাতে, আপনি ফরিদপুর বাড়িতে যান, গিয়ে রেস্ট নিন। অনেকটা ধকল গেল আপনার উপরে। এখানে থাকতে আপনার কষ্ট হবে, সারা রাত বাইরে বসে থাকতে পারবেন না। কালকে রথিকে ডিসচার্জ করবে, আপনি যান। নিবৃতের খারাপ লাগছে। মেয়েটা কি তাকে আপন ভাবেন একটু? থাকি কিছুক্ষণ, আপনি ক্লান্ত, ড্রাইভ করেছেন অনেকটা পথ, দয়া করে চলে যান। নিবৃত চলে আসে। খানিকটা অভিমান হলো কি? স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে যাচ্ছে হাতে। মনু আশেপাশে খুঁজেও কোনো নার্স পেল না, দৌড়ে গেল বাইরে। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া মানে এক প্রকার যুদ্ধ। পাশের ওয়ার্ড থেকে নার্স এনে স্যালাইন খোলায় মনু। মর্জিনা পাশে টুলে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আলম ওয়ার্ডের বাইরে রাখা চেয়ারে বসা। পুরুষের রাতে মহিলা ওয়ার্ডে থাকা নিষেধ। এখানে আসার পর একবারও রিপ্তকে দেখেনি মনু। ব্যাপারটা সে খুব অবাক। তাদের বিপদে রিপ্ত সবসময় প্রহরীর মতো পাশে থাকে, অথচ আজ নেই। তাছাড়া রথিকে নাকি রিপ্তই হাসপাতালে নিয়ে এসেছে। মাকে জাগাতে ইচ্ছে করে না মনুর। পান খেয়ে লাল করা শ্যামবর্ণ মুখটা মেয়ের চিন্তায় বিবর্ণ হয়ে আছে। মনু রথির পাশ থেকে উঠে বেডের সামনে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তার মাথায় কেবল 2টো প্রশ্ন ঘুরছে, রথি কেন পানিতে ঝাঁপ দিল, আর রিপ্ত কই? দুইটার কি কোনো যোগসূত্র আছে? হঠাৎ মনের চোখ যায় বাইরে। মানুষে ভরা নিচে একটা রক্তাক্ত লাশ নিচে পলিথিনের উপর রাখা। পাশে 2 জন মহিলা চিৎকার করে কাঁদছেন। মনের কানে বাড়ি খায় সেই চিৎকার, ও ভাই রে, আমাকে থুইয়া তুই কেন গেলি রে? আমাকে কি হইব রে? তোর নতুন বউটার কি হইব রে? আল্লাহ গো, কি আর্তনাদ! বেদনায় সে চিৎকারে চোখ ফিরিয়ে নেয় মনু। হয়তো লোকটা অ্যাক্সিডেন্ট করেছে। কষ্ট হয় মনের। একটা অ্যাক্সিডেন্ট কত সহজে সব আশা কেড়ে নেয়। প্রিয়জনকে আকস্মিকভাবে হারিয়ে পরিবার স্তব্ধ, নিশ্চুপ হয়ে যায়। হাসপাতালে আসলেই কেবল বোঝা যায়, উপলব্ধি করা যায় মানুষ ঠিক কতটা অসহায়। রুতির পাশে গিয়ে বসে মনু। চোখ লেগে যায় তার। নরম মলিন কণ্ঠস্বর, আপা। হকচকিয়ে উঠে মনু। রথি নিবু নিবু চোখে তাকিয়ে মনু রথির গালে স্পর্শ করে বলে, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। রথি আলতো করে মনের হাতটা নিয়ে তার হৃৎপিণ্ডের পাশটা রাখি। নরম সুরে বলে, এই খানটা বড্ড কষ্ট রে আপা। কি হয়েছে আমাকে বল। আমি রিপু ভাইয়েরে ভালোবাসি আপা। কথাটা শুনে থমকে যায় মনু। অবাক চোখে রথির দিকে তাকায় সে। রথি থেমে থেমে বলে, রিপু ভাই তোমারে ভালোবাসে আপা। তোমার তো এখন বিয়ে হয়ে গেছে আপা। আমি যে রিপু ভাইরে ভালোবাসি আপা। ভাই কেন বোঝে না? রথি থামে। কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে তার। ও আপা, বলো না, তুমি রিপু ভাইরে বোঝাইবা আমি যে তাকে ভালোবাসি। তুমি তারে বোঝাও আপা। রথি হাঁপিয়ে যায়। মনু বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, তোর আপা আছে না, সব হবে, তুই চিন্তা করিস না। রথি থামে। নিশ্চল চোখে তাকিয়ে থাকে বোনের মুখ পানে। তার মৃগনয়না চোখে কৃতজ্ঞতা। ফজরের আজান ভেসে আসছে পাশের মসজিদ থেকে। বাইরে কিছু পাখির কলরব শোনা যাচ্ছে। মনু মাথায় ওড়না টেনে দেয়। শীত পড়েছে চারপাশে। শীতল আবহাওয়ায় শরীরও হিম ধরে আছে। সকাল 10টা বাজে। কিছুক্ষণ পর ডিসচার্জ করা হবে রথিকে। নিবৃত এখনও আসেনি হাসপাতালে। মনু অপেক্ষায় ছিল, ভেবেছিল হয়তো আসবে। আলম গিয়েছেন বাইরে নাস্তা আনতে। মনু মহিলা ওয়ার্ড থেকে বাইরে বের হয় ডাক্তারের সাথে কথা বলার জন্য। হঠাৎই চোখ যায় দূরে। এক কোণে চেয়ারে বসে আছে একজন। মাথা নিচু করে আছে লোকটা। চুলগুলো উস্কো খুস্কো। মনু ধীর পায়ে এগিয়ে গিয়ে পাশে বসে। লোকটা স্থির ভাবলেশীন। মনু নরম কণ্ঠে ডাকে, রিপু ভাই। রিপ্ত হকচকিয়ে তাকায়। মনু তার পাশে এলো কখন? রিপ্ত মাথা নিচু করে আবার। মাথাটা চেপে ধরে বসে থাকে কেবল। মনুও চুপ করে আছে। রিপ্তকে সে কিছু বলতে চায়, তবে সময় নিয়ে। রিপ্ত ডুবে যায় আজ থেকে 5 দিন আগের ঘটনায়। শাপলা বিলের কিনারে বসে আছে রিপ্ত। দৃষ্টি তার দূরে, বহু দূরে। যদি দেখা মিলে কাঙ্ক্ষিত মুখটার। হায়, কোথায় সে মুখ? রিপু ভাই। রথি নিজের 2টা বেনি ঝুলিয়ে চোখে গাঢ় কাজল দিয়ে এসেছে। ছটফটে চঞ্চল রথি পাশে বসলো রিপ্তের। আমাকে রিপু ভাই ডাকতে মানা করছি না? আপা তো ডাকে। আপা আর তুই এক না। কেন রিপু ভাই? জানি না রথি, মাথা খাইস না, নিজের কাজ কর গিয়া।
আমার ধ্যান জ্ঞান সব যে আপনি রিপু ভাই। একটা থাপ্পড় পড়ল রথির গালে। রিপ্ত ক্লান্ত এসব শুনে। আজ 2টা মাস ধরে রথির ব্যবহারে অবাক হচ্ছে রিপ্ত। এগুলো বয়সের দোষ, রিপ্ত জানে। তাই ঠান্ডা মাথায় বোঝাতো, কখনো মারত। তবে রথি নাছরবান্দা। এ মেয়েটা ছোট থেকে জেদি। রথি গালে হাত দিয়ে কাঁদে, ভেজা গলায় বলে, আপার তো বিয়ে হয়ে গেছে, আমার একটু ভালোবাসলে কি হয়? চুপ, একদম চুপ, যা এখান থেকে। আমার হাত উঠব রথি। বাবা, তোমারে ঠকাইছে আমি জানি। আমি তোমাদের ঝগড়া শুনছি। ও রিপু ভাই, সব ভুলে আমারে ভালোবাসলে কি হয়? রিপ্ত রথির গাল চেপে ধরল। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। এই কথা যদি আর কেউ জানছে রে রথি, তোরে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। রথি ভেজা চোখে দৌড়ে চলে যায়। রিপ্ত ধপাস করে পাশে বসে পড়ে। এ কোন পরীক্ষার মুখোমুখি সে? ভেবেছিল বাকিটা জীবন একা কাটাবে। হঠাৎ করে বদলে গেল রথি। চুপ করে থাকে, কোনো চঞ্চলতা নেই, লাফালাফি নেই, একেবারে চুপ। গতকাল সকালে নদীর পাড় থেকে গরুর জন্য ঘাস কাটছিল রিপ্ত। হঠাৎ পেছন থেকে রথি চিৎকার করে বলে, রিপু ভাই, আমারে ভালোবাসেন? রিপ্ত না ফিরেই বলে, পাগলামি করিস না, মায়ের খাবি। শেষবারের মতো বলতেছে, রিপু ভাই, পাগলামি করিস না, ঠিক আছে? ধপাস করে একটা শব্দ হলো। রিপু ভাই। মৌনর ডাকে স্তম্ভিত ফিরে রিপ্তর। নিচে তাকিয়ে বলে, কিছু বলবি মনি? আমি যদি তোমার কাছে কিছু চাই, দিবা আমাকে? রিপ্ত নিচে তাকিয়ে মলিন হাসে, মনে মনে বলে, আমার ছটফটে পিচ্চিটা জান চাইলে জান দিতেও রাজি রে মনি, জান দিতেও রাজি। কি চাই তোর? তুমি রথিকে বিয়ে করো রিপু ভাই। মনও? রিপ্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষটা আজ বলছে তুমি অন্য কারো হয়ে যাও। যদিও ভালোবাসা একতরফা। মনও বুঝে একতরফা ভালোবাসার কষ্ট। তবে সে নিরুপায়। রথি তোমাকে ভালোবাসে রিপু ভাই। একটা মরিচাকের পেছনে আর কত দৌড়াবে তুমি? এবার নিজের জীবনটা গুছিয়ে নাও। এটাই তোর ইচ্ছা? তুমি কি রাগ করলে রিপু ভাই? না, দয়া করে আমায় ভুল বুঝো না রিপু ভাই। আমার বোনটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, ওরে তুমি বাঁচাও। রিপ্ত বিড়বিড় করে, বোনের কষ্টটা দেখলি আর আমার জ্বলনটা দেখলি না তুই? তাই হবে। সত্যি রিপু ভাই? নিভৃত আসতে চেয়েছিল, তবে মনও তাকে মানা করে দিয়েছে। কিছুক্ষণ পর রথিকে ডিসচার্জ করা হবে। বাড়িতে আনা হয়েছে রথিকে। খাটে শুয়ে আছে, শরীরটা বড্ড দুর্বল তার। মনও দাঁড়িয়ে আছে। কোত্থেকে ছুটে এলো রিপ্ত, তার সাথে দেওয়ান কাজী। চাচা। রিপ্ত, তুই দেওয়ান কাজীর আনছুত কেন? চাচা, আপনি অনেক কিছু করছেন, আমি কিছু বলি নাই। আজ আমি বলবো, আপনি শুনবেন। আমি এই মুহূর্তে রথিকে বিয়া করবার চাই। বিয়া? হ চাচা। নিবৃত হতবিহ্বল হয়ে রিপ্তকে দেখছে। ছেলেটা রেগে আছে খুব। আলম কোনো প্রত্যুত্তর করলেন না, কেবল মাথা নুয়ে রাখলেন, যার অর্থ তিনি রাজি। তিন কবুল বলে বিয়ে সম্পন্ন হলো তাদের। মনুর দিকে ফিরে কৃতজ্ঞতার ভরা হাসি দিল রথি। কতটা প্রাণবন্ত সে হাসি। মনুর আগামীকাল পরীক্ষা, তাই আজই রওনা দিতে হবে তাদের। নিবৃত বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাত 8টা প্রায়। বাঁশবাগানের পাশে বসে সিগারেট টানছে রিপ্ত। মাথাটা বড্ড ধরেছে তার। রিপু ভাই, চলে যাবি শুনলাম? হ্যাঁ। ও, রথি এখন তোমার স্ত্রী রিপু ভাই। ওরে কষ্ট দিও না, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। ও তোমাকে ভালোবাসে। পবিত্র বন্ধনের জোরে তুমিও একদিন ভালোবাসতে শুরু করবা। দেখে নিও, আমাকে না হয় মরিচিকা ভেবে ভুলে যেও। আমাকে ভুল বোঝো না, তোমাদের ভালোর জন্যই এমনটা করেছি আমি। তোমাদের জন্য দোয়া করি, সুখে থেকো। চলে আসে মন, পিছনে রেখে আসে ছলছল করা দুটো আখির মালিককে। আজ প্রায় 1.5 মাস হয় তারা গ্রাম থেকে ফিরেছে। মনুর শরীরটা প্রতিনিয়ত খারাপ লাগে, কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না। মনুকে খাইয়ে দিচ্ছেন মীরা। মেয়েটা একদম নিজের যত্ন নেয় না। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় জুলেখাকে ডেকে বললেন খুলে দিতে। অহনা আর রিজবিকে দেখে জুলেখা সালাম দিয়ে ভেতরে ঢুকতে বলে। অহনা রিজবি ড্রয়িং রুমে এসে সোফায় বসেন। জুলেখা ডাইনিং টেবিলে ছুটে গিয়ে হাঁপিয়ে বলে, বড় আফা, অহনা ম্যাডাম আইসে। রোহানির মা বাবা এসেছে শুনে থমকে যান মীরা। তারা তো অস্ট্রেলিয়া চলে গিয়েছিল ভাবি, কেমন আছেন? কথাটা বলে মনুকে দেখে থমকে যান অহনা। পরখ করেন আগে দেখেছেন কিনা, তবে মনে পড়ে না তার। মীরা দাঁড়িয়ে হাসি মুখিয়ে বলেন, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? অস্ট্রেলিয়া থেকে কবে ফিরলেন? শুনলাম না যে। গতকাল রাতেই ফিরেছি, আবার চলে যাব। মেয়েটার কবর একটা নজর দেখতে আসলাম। 3 দিন পরে তো মেয়েটার মৃত্যুবার্ষিকী। মনও দুজনের কথা শুনছে দাঁড়িয়ে। মহিলাটাকে সে চিনে না, তবে যতদূর বুঝতে পারছে তিনি রুহানির মা। ভাবি, ও কে? ও নিবৃতের বউ।
অহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না নিবৃত এত তাড়াতাড়ি বিয়ে করে নিল। এ নিবৃতের ভালোবাসা? নিবৃতের বউ মানে নিবৃত বিয়ে করেছে? হ্যাঁ। অহনা আর দাঁড়ালেন না, ড্রয়িং রুমে চলে এলেন। নিবৃত বাবার ঘরে ছিল। ড্রয়িং রুমে এসে অহনা রিজভিকে দেখে থমকে দাঁড়ালো সে। পেছন থেকে ডাকলো, আম্মু। অহনা শুনলেন না। রিজভি সাহেবও কিছু বুঝতে পারছেন না। রিজভি সাহেবকে নিয়ে বেরিয়ে গেলেন অহনা। নিবৃত নির্নিমেষ তাকিয়ে রইল সেদিকে। মৌন সবটাই দেখছে, তবে তার দোষটা কোথায়? টিএসিতে বসে আছে মৌন, লুবনা আর ঝিনিয়া। মৌনর সাথে ভালো সখ্যতা তাদের। মৌন চুপচাপ বসে আছে। আজ নিবৃত তার সাথে খারাপ ব্যবহার করেছে, অনেকটা এড়িয়ে চলেছে। মৌন ভেবে পায় না তার দোষটা কোথায়। সে তো কিছু করেনি। সবাই কেন তার প্রতি রাগ দেখায়? সবার রাগের কেন্দ্রবিন্দু কেন সেই হয়? হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে ঢলে পড়ে মৌন। পাশের ইটে বাড়ি লেগে কপালের পাশটা কেটে গল গল করে রক্ত বের হচ্ছে। লুবনা ঝিনিয়া হকচকিয়ে মৌনকে ধরল। নাম ধরে ডেকেও কোনো সাড়া নেই। বোতল থেকে হালকা পানি ছিটিয়ে দিতেই আবছা চোখ মেলল মৌন। তাড়াতাড়ি কিছু মানুষের সহায়তায় মৌনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল তারা। ভয়ে গলা শুকিয়ে আসছে দুজনের। মাথা বেশি কাটেনি, সামান্য একটু কেটেছে কেবল। রক্ত পরিষ্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলেন ডাক্তার। ডাক্তার মিতালি মনের হাতের নার্ভস পরীক্ষা করলেন। মনু ইমার্জেন্সি ওয়ার্ডে রাখা বেডে শুয়ে আছে। জ্ঞান থাকলেও আশেপাশের পরিবেশ তার কাছে আবসা। মিতালি লুবনার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, পেশেন্টের নাম কি? মৌন। ডাক্তার মিতালি আস্তে আস্তে ডাকলেন, মৌন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনার শারীরিক গঠন এবং আপনার বান্ধবীদের কাছ থেকে শুনে যা বুঝলাম, এগুলো গর্ভবতী হওয়ার লক্ষণ। আপনি কি বুঝতে পারছেন মৌন? জি। আপনার কিছু পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষাগুলো করিয়ে আমাকে রিপোর্ট দেখিয়ে যাবেন। কিছুটা সুস্থ বোধ করছে মৌন। লুবনাকে ধরে ধরে হেঁটে বাইরে বেরিয়ে পরীক্ষা করে নিয়েছে। তবে রিপোর্ট আগামীকাল দেবে। একা যেতে পারবি মৌন? লুবনার চিন্তিত কণ্ঠস্বর। লুবনা ঝিনিয়া দুজনেই রোকেয়া হলে থাকে। মৌনর সাথে সম্পর্কটা অনেক ভালো। মৌনকে রিকশায় তুলে দিয়েছে, তবুও তাদের চিন্তা থামে না। মৌন মলিন হেসে বলে, চিন্তা করিস না, আমি তো সুস্থ, এখন যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। মৌন কপালে ব্যান্ডেজ কেন মা? মীরা উদ্বিগ্ন চিত্তে প্রশ্ন করে এগিয়ে আসেন। মৌনকে সোফায় বসিয়ে বলেন, কি হলো বল? এই একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, এই জন্যই বলি শরীরের যত্ন নিতে। একদম নিস না। আচ্ছা, একটা কথা বলতো, কোনো সুসংবাদ আছে? মীরার প্রশ্নে মনও লজ্জা পেয়েছে খুব। হলদে গালগুলো লাল রঙা হয়ে আছে। তেমন কিছু না মা। মনও আসলে নিশ্চিত না হয়ে ব্যাপারটা কাউকে জানাতে চাচ্ছে না। আচ্ছা, ও যদি সত্যিই প্রেগনেন্ট হয় তাহলে নিবৃত্তির প্রতিক্রিয়াটা কি হবে? খুব খুশি হবে কি? মুচকি হাসে মনও। রাগ তো সব তাকে ঘিরে। বাবুর কথা শুনলে নিবৃত্ত রাগ দেখাতেই পারবে না। আবার লাজে রাঙা হয় মনোর মুখ। মীরা আর বিষয়টা ঘাটলেন না। মেয়েটাকে লজ্জা দিতে চান না তিনি। রাতে নিবৃত্তের সাথে কথা বলেনি মনও। একটা চাপা অভিমান ছিল তার। নিবৃত্ত একবার জিজ্ঞেসও করেনি মাথায় ব্যান্ডেজ কেন। অভিমানটা গাঢ় হয় যেন। তবে এই অভিমান কি আদৌ কেউ বুঝে? মরুভূমির খা খা বালুগুলো যখন তৃষ্ণায় কাতর হয়ে সূর্যের সাথে অভিমান করে, সূর্য কি আদৌ সে অভিমান বোঝে? উল্টো নিজের তেজ বাড়ায় শতগুণ। পেরিয়ে গিয়েছে 2টা দিন। বিভিন্ন ঝামেলায় রিপোর্ট আনতে যেতে পারেনি মৌন। বাড়িতে রুহানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম খাওয়ানো হবে। বিভিন্ন ব্যস্ততায় কাটছে মৌনর দিনরাত। অহনা প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর অনেকটা সময় রুহানির কবরের পাশে বসে কাঁদেন। একদিন মৌন কথা বলতে চেয়েছিল, তবে তিনি এড়িয়ে গেছেন। এই পৃথিবীর প্রত্যেকটা দোষ কেবল মৌনর। সবাই তাকেই ভুল বুঝে। তার দোষ থাকুক কিংবা না থাকুক। শত কষ্টের মাঝেও গতকাল বিকালের কথা মনে পড়ে মনটা ভালো হয়ে যায় মৌনর। আপা, আপা, আরে পাগলি, কি শুরু করলি ফোনে? কি হয়েছে? আপা, রিপু ভাই কাল রাতে। লাজুক কণ্ঠ রথির। মৌন মুচকে হাসে। হেসে ঠাট্টা করে বলে, রিপু ভাই রাতে কি? তুমিও না আপা? খালি লজ্জা দাও। আমি আবার কি বললাম? উফ আপা, তুমিও না? মৌন খুশি হয়। তার বোন সুখে আছে, রিপু ভাই ভালো আছে। আজ রুহানির মৃত্যুবার্ষিকী। নিবৃত্ত স্তব্ধ হয়ে বসে আছে রুহানির কবরের পাশে। বাড়ির সামনে প্যান্ডেল করা হয়েছে। ভেতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। কিছুক্ষণ পর সবাইকে খাওয়ানো হবে। নিবৃত্ত এত কাজের মাঝেও বসে আছে নিশ্চল হয়ে। অনুভূতি শূন্য সে। নিজেকে অপরাধী লাগে তার। গতকাল রাতে অহনা ডেকে নিয়ে তাকে বেশ কথা শুনিয়েছেন। আচ্ছা, নিবৃত্ত কি সত্যিই স্বার্থপর, বিশ্বাসঘাতক?
ভালোবাসার মান দিতে জানে না। হাসপাতাল থেকে ফোন আসে, মীরাকে জরুরি কাজের কথা বলে বেরিয়ে যায় মনু। একটা উত্তেজনা কাজ করছে তার মাঝে। সত্যি কি তার মাঝে বেড়ে উঠছে আরেকজন? উত্তেজনা হাত পা কাঁপছে মনুর। যদিও বাসায় এসে টেস্ট করেছিল, ওই সময় পজিটিভ এসেছিল রেজাল্ট, তবুও বিশ্বাস হয় না তার। ডাক্তার মিতালি অভিজ্ঞ চোখে রিপোর্ট দেখে বললেন, আপনি গর্ভবতী মিসেস মনু। 7 সপ্তাহ চলছে। মনুর চোখ দুটো চিকচিক করে ওঠে। এত স্নিগ্ধ কেন এই অনুভূতি? মিসেস মনু, আপনার বয়সটা কম, তাই নিজের খেয়াল রাখবেন, বেশি টেনশন করবেন না, আর খাওয়া দাওয়াটা ঠিকমতো করবেন। আপনার স্বামী কোথায়? আপনার সাথে আসেনি? আসলে উনি একটু ব্যস্ত। মিতালি অবাক হলেন। সচরাচর এমন পেশেন্টদের সাথে স্বামীরা থাকে, কিংবা তাদের কোনো প্রিয়জন। তবে মেয়েটা একেবারেই একা। নিয়মিত চেক আপ করে যাবেন। জি, চেষ্টা করব। রিপোর্টটা নিয়ে কাঁপা কাঁপা হাতে বেরিয়ে আসে মনু। সাদা কালো রিপোর্টটায় বলের মতো ছোট্ট একটা অংশ। মিতালি দেখিয়ে বলেছিলেন, এটা নাকি বাবুর বর্তমান অবস্থা। মনুর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাতৃত্বের অসীম সুখের সন্ধান পেয়েছে মেয়েটা। বিগত 2 দিন যাবৎ কথাটা বলবে বলবে করেও বলতে পারছে না মনু। কেমন একটা লজ্জা, আড়ষ্টতা। অহনা রিজভি চলে গিয়েছেন। নিবৃত একেবারেই চুপ, কথা বলে না, ঝগড়া করে না, একেবারে নিশ্চল স্তব্ধ, যেন স্তব্ধতায় তার রাজত্ব। মনু নিজের ধ্যানে আছে। সকল অভিমান ভুলে গিয়েছে তার অবুঝ মন। আজ মীরা বাড়িতে নেই। দিলারা নাজমুল আছেন কেবল। মীরা ভাইয়ের বাড়িতে গিয়েছেন। রাত বাড়ছে ক্রমশ। বাইরে শুক্লপক্ষের চাঁদ উঠেছে। বারান্দা ভেদ করে চাঁদের মিঠা আলো প্রবেশ করছে ঘরে। নিবৃত খাটে আধশোয়া হয়ে ল্যাপটপে বসে কাজ করছে। পাশে মৌন বসে। নিবৃত এক মনে কাজ করে যাচ্ছে। মনের হঠাৎ হঠাৎ কী হচ্ছে ও বুঝতে পারছে না, তবে অদ্ভুত অনুভূতি। এই যে শুনুন। নিবৃত মনের কথায় কপাল কুঁচকে তাকায়। আজ প্রচণ্ড বিরক্ত সে। অফিসে প্রচুর রাগ দেখিয়েছে। অহনার দগদগে কথাগুলো আরও মাথা নষ্ট করে দিচ্ছে তার। আরেকদিকে রুহানির স্মৃতি, অপরাধবোধ। কি? আপনার বেবি কেমন লাগে? ছোট ছোট বেবিগুলো? মনের হয়তো ফালতু কথা নিবৃত বিরক্ত হয়। জরুরি কাজ ফেলে তাকে এসব শুনতে ডেকেছে মেয়েটা। আমি কাজ করছি, বিরক্ত করো না। মনও থামে না, বলে যায়, আমাদের একটা বেবি হলে কেমন হয় নিবৃত? নিবৃত বিরক্ত কণ্ঠে বলে, আমি কি তোমাকে বলেছি আমার বাচ্চা লাগবে? আমাদের সম্পর্কটা কেমন তুমি জানো না? আমার যে চাই নিবৃত, আমার যে একটা বেবি চাই। মনও একা একাই বকবক করছে। নিবৃত ল্যাপটপটা পাশে ঠাস করে ফেলে গাল চেপে ধরে মৌনর। শক্ত কণ্ঠে বলে, বুঝিস না তুই? আমি বলছি আমার বাচ্চা লাগবে। তোর আর আমার বাচ্চা? এই আমাদের সম্পর্ক কেমন তুই জানিস না? বাচ্চার কথা ভাবলি কেমনে তুই? মৌনর গাল ছেড়ে অন্যদিকে ফিরে নিবৃত। মনও থমকে যায়। তার সকল আশা ভরসা শেষ হয়ে গিয়েছে এক মুহূর্তে। রাগে গলা উঁচিয়ে সে বলে, কেন? চাহিদা পূরণ করার সময় মনে থাকে না বাচ্চা লাগবে না? নিবৃত গর্জে ওঠে, গলা উঁচিয়ে বলে, চুপ, আর একটা কথা না। মৌনুর কি হলো সে জানে না। অনেক মুড সুইং হচ্ছে তার। সেও গলা উঁচিয়ে বলে, রুহানি রুহানি রুহানি, একটা মৃত মানুষের জন্য এত ভালোবাসা, অথচ একটা জীবিত মানুষকে যে মৃত বানিয়ে দিচ্ছেন কেন? সব ভালোবাসা রুহানিকে ঘিরে। আমার দোষটা কোথায়? মৃত ব্যক্তিকে এত ভালোবাসেন, আমাকে একটু ভালোবাসা যায় না? মরার প্রতি এত দরদ? আর কথা বাড়াতে পারল না মনও। একটা থাপ্পড় পড়ল তার গালে। তুই এই কথাটা বলার সাহস পেলি কই? এই তোর বুক কাঁপল না? তোরে যদি এখন আমি খুন করি? মনু চিৎকার করে। চিৎকার করে বলে, তো করুন খুন। কেন বাঁচিয়ে রেখেছেন আপনারা আমায়? আমি আর পারছি না। আর সাহসের কথা বলছেন আপনি? আমি 100 বার বলবো, কি করবেন আপনি? মৃতের প্রতি সব ভালোবাসা? আর একটা থাপ্পড় পড়ে তার গালে। নিবৃতের চোখ লাল হয়ে আছে। ক্ষিপ্র বাঘের মতো হিংস্র লাগছে তাকে। মন এবার ভয়ে আড়ষ্ট হয়ে যায়। নিজেকে খাটের এক কোণে গুটিয়ে নেয় সে। নিবৃত পাশ থেকে উঠে মনের একটা হাত ধরে টেনে দাঁড় করায় তাকে। আকস্মিক আক্রমণে পেটে একটু টান পড়ে তার। নিবৃত টেনে নিয়ে যাচ্ছে তাকে দরজার দিকে। মনের বাম হাতটা চলে যায় তার পেটে। বাবুটার কি কষ্ট হচ্ছে? তার পচা বাবার কারণে কি কষ্ট পাচ্ছে বাবুটা? বুক ফেটে যাচ্ছে মনুর। একটা টান দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয় সে। আমাকে এভাবে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। আপনি থাকুন আপনার জগৎ নিয়ে, বলেই বেরিয়ে যায় মনু। নিবৃত থমকে যায়। ধপাস করে মাটিতে বসে পড়ে সে। মাথাটা চেপে ধরে রাখে। কি ছিল সেই কণ্ঠে? এতটা বলিষ্ঠ কণ্ঠ নিবৃত আগে তো শোনেনি। এতটা শক্ত কণ্ঠ। তীব্র মাথা যন্ত্রণায় কাতো নিবৃত। 3টা ঘুমের বড়ি খেয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। এই দুষ্কর দুনিয়ায় নিজেকে নিজের কাছে গোলক ধাঁধার ন্যায় মনে হয় তার। মস্তিষ্ক আর মনের এই এক অসীম দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বারবার পিষ্ট হচ্ছে নিবৃত।
পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঁকি দিয়েছে। চড়ুই কাকের ডাক ভেসে আসছে কানে। মৌন মাথায় কাপড় দিয়ে নিবৃত্তের ঘরের দরজাটা আস্তে করে খুলে ঘরে ঢুকে। ফজরের নামাজের পর আর ঘুমায়নি সে। নিবৃত্ত খাটে ঘুমে বিভোর। মৌন আলমারির দিকে এগিয়ে যায়। চোখ দুটো তার লাল বর্ণ। সারাটা রাত কেঁদেছে। চোখের পানিও বোধহয় শুকিয়ে গিয়েছে এখন। আলমারি খুলে নিজের কালো রঙা ডায়েরিটা বের করে মৌন। ডায়েরির শেষের পাতায় কিছু লাইন লিখে। আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা খুলে ডায়েরির শেষ পাতায় সেফটি পিনের সহায়তায় লাগিয়ে দেয়। সযত্নে ডায়েরিটা আলমারির ভেতর কাপড়ের ভাঁজে রেখে 2টা কাপড়ে ব্যাগ ঢোকায় মৌন। গত 4 মাসে 3টা টিউশনি করে প্রায় 25,000 টাকা জমিয়েছিল, তা তুলে নেয় ব্যাগে। কালো রঙের বোরকাটা পরে নিবৃত্তের মুখ পানে চায় মৌন। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না, নয়তো মনও করত। নিবৃত্ত নামক মানুষটাকে মনের সবটা দিয়ে ঘৃণা করত। চোখের কোণায় জমা হয় বেহায়া নোনা জল। মনও মুছে নেয়। পেটে বাম হাতটা রেখে বিড়বিড় করে, তোমার কি বাবার খুব প্রয়োজন? তোমার মা যদি তোমার বাবার ভূমিকা পালন করে তুমি কি খুব কষ্ট পাবে? উত্তর আসে না। 2 মাসের বাচ্চা কি বুঝে মায়ের দগ্ধ মনের কষ্ট বলা বিক্ষিপ্ত কথার মালা। দুপুর 2টা বাজে। মীরা নিবৃত্তের ঘরে প্রবেশ করেছেন। নিবৃত্তকে ঘুমে দেখে অবাক হন তিনি। নিবৃত্তে শিউরে বসে ডাকেন, বাবুই, বাবুই, ওঠ। নিবৃত্ত আস্তে আস্তে চোখ মেলে। ঘুমের ঘোর এখনও যায়নি তার। নিজেকে ধাতস্থ করতে অনেকটা সময় কেটে যায়। আজ এত বেলা করে ঘুমুচ্ছিস যে? শরীর খারাপ? মীরা হাত বাড়ি নিবৃত্তের কপাল ছুঁয়ে দেখেন। তবে জ্বর নেই। তিনি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন। সকালে মৌনও ফোন করে বলেছিল বাড়ি যাচ্ছে জরুরি কাজে। তিনি গাড়ি নিয়ে যেতে বলেছিলেন, তবে মেয়েটা গাড়ি নেয়নি। আম্মু, একটা ব্ল্যাক কফি দিতে বলো তো। মীরা কাঁথা ভাঁজ করছিল। কাঁথাটা জায়গা মতো রেখে তিনি বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি নিয়ে আসছি। আচ্ছা। নিবৃত্ত ফ্রেশ হয়ে বাইরে বের হতেই অফিস থেকে জরুরি কল আসে। না খেয়ে বেরিয়ে যায় নিবৃত্ত। জরুরি কাজের চিন্তায় কাল রাতের ঘটনা এখনও মস্তিষ্ক স্মরণ করেনি, তাই সব ভুলে বসে আছে সে। 12টা নাগাদ ফরিদপুর পৌঁছেছে মৌন। মর্জিনা মুখটা মলিন করে রেখেছেন। নিতু 6 মাসের গর্ভবতী। শ্বশুরবাড়িতে একটা মোটর সাইকেলের জন্য এখনও অত্যাচার করা হয় তাকে। বাড়ি বাড়ি কাজ করানো হয়। তাই নিতুকে বাড়িতে নিয়ে এসেছেন মর্জিনা। রিপ্ত বাড়িতে নেই। ধানের ব্যবসা দিয়েছে নতুন। সেই সুবাদে নারায়ণগঞ্জ গিয়েছে। আলম সাহেব এখন বেশি চলাচল করতে পারেন না। শরীর নরম হয়ে এসেছে। পরিবারের খরচ এখন রিপ্তের ঘাড়ে। মনে একটা মোড়া নিয়ে মিঠা রোদের মাঝে বসে আছে। পেছনে বিস্তৃত ধান খেতে শো শো বাতাস। পুষ্পসহ গ্রামের কয়েকটা মেয়ে গোল্লাছুট খেলছে। মনও এক ধ্যানে তাদের দেখছে। পাশে গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করছে রথি। কোমরে শাড়ির আঁচল গোজা তার। মেয়েটা এখন পাক্কা সংসারী। আপা, দোলাভাই কখন আসবো? রথির প্রশ্নে তার দিকে ফিরে মৌন। মলিন হেসে বলে, কেন, তোর আপা কি একা থাকতে আসতে পারে না? তা না, এমনি বললাম। রথি আবার কাজে মন দেয়। হঠাৎ করে রথির অদ্ভুত লাগছে। এইভাবে মৌনর বাড়িতে আসার মানে কি? তাও শ্বশুর বাড়ি না গিয়ে বাবার বাড়ি এলো। রথির মনে ভয় ঢুকে যায়। রিপ্ত অনেক কষ্টে ওর হয়েছে। আবার যদি রিপ্তর মন ঘুরে যায়, শিউরে ওঠে রথি। মনও উদাস ভঙ্গিতে মেয়েদের গোল্লাছুট খেলা দেখছে। রথি অনুধাবন করে তার আপাকে তার বিরক্ত লাগছে, বড্ড বেশি বিরক্ত লাগছে। মর্জিনা রান্নাঘরে লতি কাটছেন। নিতু বলেছিল শুটকি দিয়ে লতি তরকারি খাবে, তাই এই আয়োজন। পাশে বসে নিতু আচার খাচ্ছে। মনও মায়ের সাথে কথা বলতে এসেছিল। নিতুর আচার খাওয়া দেখে তারও বড্ড ইচ্ছে করছে আচার খেতে। মর্জিনার কাছে গিয়ে পাশে পিড়িতে বসে মনও। চুলার পাড়ে আচারের বয়াম দেখে বলে, মা, একটু আচার দাও না। মর্জিনা কপাল কুঁচকে তাকান। এমনিতে নিতুর চিন্তা। আলম অসুস্থ, রিপ্ত বাড়ি নেই। ঘরে তাদের যথেষ্ট চাল রয়েছে, তবে মৌনর জন্য আবার বাড়তি রাখতে হবে। এত বড় শ্বশুরবাড়ি ফেলে বাবা মায়ের অভাবের সংসারে আসার কোনো মানে হয়? সকালে মাত্র এসেছে, তাই তিনি কিছু বলতেও পারছেন না। কেন, তুই কি পোয়াতি? মায়ের প্রশ্নে থতমত খায় মৌন। কি বলা উচিত এখন তার? না মানে, মৌন, যাতো 1 কলসি পানি নিয়ে আয় কলপার থেকে। কাজ করতেছি, বিরক্ত করিস না। মনু সত্যিই অবাক হয়। মায়ের আচরণ, রথির আচরণ এত অচেনা কেন লাগছে তার? মা, তুমি পুষ্পরে বলো আমার একটু সমস্যা আছে। মৌন কথাটা বলে উঠে যায়। মর্জিনা বিরক্তিসহ তাকিয়ে পুষ্পকে হাঁক ছাড়েন। শাপলা বিল থেকে মাগরিবের আজানের মায়াবী সুর শুনে বাড়ি ফিরে মৌন। কি অদ্ভুত, কেউ তার খোঁজ করেনি, এমনকি পুষ্পও না। আলমের সাথে খানিকটা সময় কাটিয়ে খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়ে মৌন। মা কি সুন্দর বড় আপাকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। মনুর ইচ্ছে জেগেছিল মায়ের হাতে ভাত খাবে। কিসে যেন একটা বাধা। মা বোনের অদ্ভুত ব্যবহার কি সেই বাধা? রাত 10টা। নিবৃত ক্লান্ত চিত্তে বাড়ি ফিরে।
ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে সে। কেটে গিয়েছে 2 দিন। নিবৃত্ত এখন পাগল প্রায়। মেয়েটা কোথায়? বাড়িতে আছে কি? তার সামনে আসে না কেন? আম্মু, কিছু বলবি বাবুই? আম্মু, ও কোথায়? কে? তোমার বৌমা? মৌনর কথা বলছিস? হ্যাঁ, মৌন তো গ্রামে গেছে। নিবৃত্ত অবাক হয়ে অবাক কণ্ঠে বলে, কবে? গত পরশু? এর মানে মেয়েটা সেই ঘটনার পরের দিনই বাবার বাড়ি চলে গিয়েছে। আর নিবৃত্ত ভেবেছে রাগে হয়তো সামনে আসে না। আম্মু, আমি ফরিদপুর যাচ্ছি। এখন? নিবৃত্ত কোনো কথা শুনল না। নিজের সাদা রঙা মার্সিডিজ নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সবাই খেতে বসেছে দুপুরে। মর্জিনা নিতুকে ভাত খাইয়ে দিচ্ছেন। রথি পুষ্প পাশে বসে খাচ্ছে। আলম আগেই খেয়ে উঠেছেন। মৌন রুই মাছের তরকারি নিতে যাবে তখনই মর্জিনা বলেন, আর বলিস না মৌন, রুই মাছ এত দাম! জব্বার জেলাতে মাছ কিনে নেরই কথা না, একটা মাছ নাকি 300 টাকা। বাপরে বাপ! মৌন মাথাটা নিচু করে পাশে রাখা বাটিতে ডাল থেকে 2 চামচ ডাল নেয়। হায়, যাদের সুখের জন্য নিজে বলি হলো, আজ তারা তাকে মাছের দাম শোনাচ্ছে। জীবনটা সত্যিই অদ্ভুত। রিপ্ত এখনও ফিরেনি। রিপ্তের সাথে কথা বলেছিল রথি। রিপ্ত এখন অনেকটাই ভালো ব্যবহার করে তার সাথে। রথি কি জানে রিপ্তের ভালো ব্যবহারের পিছনে মৌনের অবদান ঠিক কতটা? রথি, বোন। মৌনের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে কলটা কেটে দেয় রথি। শক্ত কণ্ঠে বলে, কিছু বলবা আপা? তুই কি আমার সাথে রাগ করেছিস বোন? না তো কথা বলিস না কেন? আমি কি আজারে বাপের বাড়ি থাকি? ঘর আছে, সংসার আছে, ধান সিদ্ধ করা, আরও কত কাজ। তোমার সাথে গল্প করি কখন? মৌন রথির কথা খুবই কষ্ট পেয়েছে। সত্যি কি সে বাবার বাড়ি অহেতুক পড়ে আছে? কতটা যন্ত্রণায় এসেছে সেই তো জানে। স্বামী গায়ে হাত তুলে পেটে একটা বেড়ে উঠছে। এদিকে স্বামী নাকি বাচ্চা চায় না। কোথায় যাবে মৌন? সে তো অকুল পাথারে পড়েছে। নিজের ঘরে ঢুকে মৌন মোবাইল ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারটা খুঁজে। যদি সে ব্যক্তিটা একটু আশ্রয় দেয়। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মৌন। মৌন, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি কোনো রকম। তুই কেমন আছিস? তোর ছেলেটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সুমি, একটা কথা বলতাম। কিভাবে যে বলি? আরে বল, এত ফর্মালিটি কেন? সুমি, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি? বেশি না, 2টা মাস, তারপর দেখি কি করা যায়। এ মনো, কি হয়েছে? ভাইয়ের সাথে কোনো ঝামেলা? সেসব না হয় পরেই শুনবি। আমাকে একটু আশ্রয় দিবি কিনা বল। না হয় একটা ঘর ভাড়া করে দিস আমাকে। চিন্তা করিস না, টাকা প্রতি মাসে পাবি। একটা থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। আমি টাকা চাইছি তোর কাছে? চলে আয় খুলনা, আমি আছি না। মনো মলিন হাসে। বিপদের সময় পর আপন হয়ে যায়, আর আপন মানুষ পর। আরও কিছু কথা বলে কল কাটে মনো। খাটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে জীবন উপলব্ধি করছে সে। সুমির সাথে ফরিদপুর সরকারি কলেজে পড়াকালে পরিচয়। ইন্টার 2য় বর্ষে থাকাকালে বিয়ে হয়ে যায় সুমির। খুবই সখ্যতা ছিল মনোর সাথে। সুমি পাড়ি জমায় খুলনা। সেদিন নিউ মার্কেটে দেখা। সুমির স্বামী ওসমান দুবাই প্রবাসী। একটা ছেলে আছে 1 বছরের। শাশুড়ির সাথে খুলনা থাকে। মৌনকে অনেক করে বলেছিল যেতে, মনো সুযোগটা বিপদে গ্রহণ করল। নিম গাছটায় আজ একটা শালিক পাখি বসে। তার সঙ্গিনী উড়ে গেছে কি দূর দূরান্তে। রাত 8টা বাজে। মনুর বাড়ির সামনে এসে থামল সাদা মার্সিডিজ গাড়িটা। রাস্তায় জ্যামের কারণে নিবৃত্তের ফরিদপুরে পৌঁছাতে দেরি হয়ে গেছে। সাদা টি শার্ট আর ট্রাউজার পরনে নিবৃত্ত। তার ঝাঁকড়ার চুলগুলো এলোমেলো, অবিন্যস্ত। ফর্সা মুখমণ্ডল ঘরমাক্ত। উঠানে চেয়ারে বসিয়ে আলম পাশের বাড়ি মফিজের সাথে গল্প করছিলেন। নিবৃত্তকে দেখে হেসে উঠে দাঁড়ালেন। কৌশল বিনিময় করলেন অনেকটা সময়। নিবৃত্তের ছটফটানি বেড়ে চলেছে দ্বিগুণ থেকে দ্বিগুণ হারে। লজ্জার মাথা খেয়ে বলেই ফেলল, আঙ্কেল, মনো কোথায়? মনো ওর ঘরে। যাও আব্বা, তুমি যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, অনেকটা পথ আসছো। বাড়ির সবাই নিবৃত্তকে দেখে উচ্ছ্বসিত। রথির মনে হচ্ছে আপদ বিদায় হবে, আর মর্জিনা ভাবছেন ঘরের চাল বাঁচবে। মনো খাটে বসে পেটে হাত বোলাচ্ছে। কত কথা জমে আছে তার মনে। সব কিছুর বিচার দিচ্ছে 2 মাসের বাবুটাকে। বেশ লাগছে তার। মনো, এই প্রথম প্রিয় মানুষটার মুখে নিজের নাম শুনে থমকে যায় মনো। মাথা উঁচিয়ে সামনে তাকাশে। এলোমেলো বিধ্বস্ত নিবৃত্ত দাঁড়িয়ে। আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। নিবৃত্ত ধপ করে ফ্লোরে হাঁটু ভর দিয়ে বসে পড়ে। মাথা নিচু করে মুখটা চেপে ধরে রাখে অনেকটা সময়। অতঃপর লাল বর্ণের চোখ দিয়ে তাকায় মনের মুখ পানে। নিবৃত্তের চোখে একরাশ অসহায়ত্ব। মনও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। নিজের সিদ্ধান্তে অটল থাকা দৃঢ় প্রতিজ্ঞ সে। নিবৃত্ত টলমলে পায়ে মনের পাশে এসে বসল। কাঁপা কাঁপা হাতে মনের মুখটা স্পর্শ করার চেষ্টা করল, তবে মনও তা হতে দিল না। সরিয়ে দিল নিবৃত্তের হাত। এই মেয়ে,
আই এম সরি। মনু অপর দিকে নিশ্চল তাকিয়ে আছে। নিবৃত্তের কোনো কথাই তার কানে বাজছে না। নিবৃত্ত হাতটা ধরতে গেলে মনু সরিয়ে নেয় নিজের হাত। সিক্ত অথচ শক্ত কণ্ঠে বলে, অধিকার ফলাতে এসেছেন? নিন, আমি উন্মুক্ত করে দিলাম নিজেকে। নিজের চাহিদা মিটিয়ে বেরিয়ে যান। এই, এসব কি বলছো তুমি? কেন শুনতে পাচ্ছেন না? আপনাদের সবার হাতের পুতুল তো আমি। একবার খেলবেন, আবার ছুঁড়ে ফেলবেন, আবার ইচ্ছে হলে ওঠাবেন, ইচ্ছা না হলে পায়ে পিষে ফেলবেন। প্লিজ মনু, আমি সরি বলছি তো। বাসায় চলো। একদম আমার নাম মুখে নেবেন না। একটা বছর সংসার নামে ছেলেখেলা করেছি, তখন তো আমার নাম ধরে ডাকেননি, আজ কেন? নাকি আমাকে মেরে আপনার স্বাদ মেটেনি? মারতে এসেছেন? মারতে পারেন, আমি কিছু বলবো না। আমার বাড়ির লোকগুলোও না বড্ড স্বার্থপর, তারাও আপনাকে বাধা দিবে না। নিবৃত্ত আবার মনের হাতটা ছুঁতে চায়, তবে মনু এবারেও নিজের হাত সরিয়ে নিয়েছে। নিবৃত্ত অসহায় ভঙ্গিতে চেয়ে আছে কেবল। মনু উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। সবাই পেয়েছেটা কি? যে যেভাবে পারছে সে সেভাবে ব্যবহার করে যাচ্ছে তাকে। তার কি কোনো আত্মসম্মান নেই? নিবৃত্তের এই দ্বিমুখী জটিল ব্যবহার আর কতদিন সহ্য করবে মনু? নিবৃত্ত মনের পিছনে এসে দাঁড়িয়েছে। মনু হালকা কণ্ঠে বলল, আপনি চলে যান নিবৃত্ত, আমি আর ফিরব না। আমি আপনার আর রুহানি আপুর মাঝে একটা কাঁটা। আমি নিজ থেকে সরে আসলাম নিবৃত্ত, আপনি চলে যান। নিবৃত্ত নরম কণ্ঠে বলে, আমি ক্ষমা চাচ্ছি তো, আর এমন হবে না, প্লিজ চলো। আপনি এই মুহূর্তে চলে যাবেন নিবৃত্ত, নয়তো আমার মরা মুখ দেখবেন আপনি। মৌন। নিবৃত্ত রাগে অভিমানে বেরিয়ে যায় ঘর থেকে। মর্জিনা রথি বাইরে কান পেতেছিলেন। তারা শত ডেকেও নিবৃত্তকে আটকাতে পারেনি। মনুকে ইচ্ছে মতো কথা শুনলেন মর্জিনা। মনু টু শব্দটি করেনি, কেবল নিচের দিকে তাকিয়ে মলিন হেসেছে। মনে মনে বিড়বিড় করেছে, তুমি কিন্তু আমার গর্ভধারিণী ছিলে মা। নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে নিবৃত্ত। আশেপাশে যা ছিল সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে সে। বাড়ির মানুষ সবাই অবাক নিবৃত্তের ব্যবহারে। রিমি ফোন দিয়ে সব জানায় মীরাকে। মীরা নিবৃত্ত কিংবা মৌন কাউকেই ফোনে পাচ্ছেন না। কিছু একটা ঝামেলা হয়েছে তিনি ঠিক বুঝতে পারছেন। তবে রাত অনেক। নাজমুল এমনিতেই অসুস্থ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন। শত ইচ্ছা সত্ত্বেও ফরিদপুরে ছুটে আসতে পারেননি তিনি। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে পুষ্পর। পাশে তাকিয়ে মনুকে খুঁজে পায়নি সে। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই তার আপা। হঠাৎ চোখ যায় টেবিলের উপরে। একটা চিঠি আর 1000 টাকার নোট চাপা দেওয়া। চিঠিটা ধরে কিছু লাইন পড়ে চিৎকার করে মাকে ডাকে পুষ্প। পুষ্পের চিৎকারে রথি, নিতু, মর্জিনা ছুটে আসেন। রথি হাই তুলতে তুলতে বলে, এই চেঁচাচ্ছিস কেন তুই? পুষ্প রথির কথায় পাত্তা না দিয়ে বলে, মা, আপা চলে গেছে। মর্জিনা যেন খুশি হয়ে যান মুহূর্তে। হেসে বললেন, ভালো তো হয়েছে, জামাই বাড়ি তো মাইয়া গো আসল বাড়ি। পুষ্প ভিজা কণ্ঠে বলে, মা, আপা দুলাভাইদের বাড়ি যায়নি। তাইলে? পুষ্প চিঠিটা পড়া আরম্ভ করেছে। মা, আমি চলে যাচ্ছি। তোমার আপদ বিদায় হচ্ছে মা। অনেক কষ্ট আর বুক ভরা যন্ত্রণা নিয়ে তোমার কাছে আসছিলাম মা। ভেবেছিলাম তোমার আঁচলের তলায় একটু ঠাঁই পাবো। আমি কি খুব বেশি বোঝা হয়ে গেছিলাম মা? কতটা যন্ত্রণা, ঠিক কতটা কষ্ট নিয়ে আমি এসেছি তুমি যদি জানতে মা। 1000 টাকা রেখে গেছি মা। আশা করি আমরা 3 দিনে এর চেয়ে বেশি খাইনি। রথি, আমি তো সংসার ভাঙতে আসিনি, এসেছিলাম একটু আশ্রয়ের আশায়। আমার উপরে রেগে থাকিস না বোন, তোদের বড্ড ভালোবাসি। মৌন। চিঠিটা শুনে থমকে আছে সবাই। নিতু মুখে ওড়না চেপে কাঁদছে। পুষ্প মর্জিনার হাতে টাকাটা দিয়ে ভেজা কণ্ঠে বলল, নাও মা, তোমার খাবারের দাম নাও। সকালে উঠে নিবৃত্ত ছুটে আসে মনুদের বাড়িতে। তবে কাঙ্ক্ষিত মুখটা যে এখানে নেই। নিবৃত্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মীরা, নাজমুল গাড়িতে বসে আছেন। ফরিদপুরের উদ্দেশ্যে দুজনে রওনা দিয়েছেন। দুজনেই উদ্বিগ্ন। নাজমুলকে আসতে মানা করেছিলেন মীরা, তবে তিনি শোনেননি। হঠাৎ মীরার কাছে একটা কল এলো। হ্যালো, ফরিদপুর হাইওয়েতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ছেলেটার অবস্থা ভালো না। আমরা ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনি যেই হন ওনার পরিবারকে একটু জানিয়ে দেবেন। ইমার্জেন্সি কলে আপনার নাম্বারটা পেয়েছি। হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল মীরার। তিনি বাবুই বলে এক চিৎকার দিলেন। পাশ থেকে নাজমুল বলে যাচ্ছেন, এই কি হয়েছে, কি হয়েছে? মোল্লা ভাই, গাড়ি ঘোরান, ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চলেন, চিৎকার করে বলেন মীরা। নাজমুল আতঙ্কিত গলা জিজ্ঞেস করেন, কি হয়েছে মীরা, হাসপাতালে কেন? আমার বাবুই অ্যাক্সিডেন্ট করেছে নাজমুল। আমার বাবুর কিছু হলে আমি মরে যাব নাজমুল, একদম মরে যাব। স্বামীর বুকে আশ্রে পড়েন মীরা। নাজমুলের চোখের কোণ ঘেঁষে বেয়ে পড়ে নোনা জল। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিবৃত্তকে রাখা হয়নি। মীরা, নাজমুল পাগলের মতো খুঁজে বের করে নিবৃত্তকে।
নিবৃতের ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে, মাথায় হাত পায়ে ভয়ানক জখম। তাকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মীরা উদ্ভ্রান্তের মতো কান্নাকাটি করছেন। নাজমুল স্ত্রীকে আগলিয়ে রেখেছেন সবটা দিয়ে। অপারেশন শুরু হয়ে গেছে। নিবৃত এখন ওটিতে। রিপ্তের হাতে ঠাস করে একটা থাপ্পড় পড়ল রথির গালে। বিকালে বাড়ি ফিরে সবটা সে পুষ্পের মুখে শুনেছে। রাগে কপালের রগগুলো প্রতিনিয়ত ওঠানামা করছে তার। লাল বর্ণ ধারণ করেছে তার মুখ। কেউ তাকে আটকিয়ে রাখতে পারছে না। পাশ থেকে একটা ঝাড়ু তুলে নেয় সে রথিকে আঘাত করতে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে রিপ্ত। মর্জিনা এতক্ষণ আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন। এবার তিনি দৌড়ে এসে রিপ্তের হাত ধরলেন। মাফ করে দে রিপ্ত, এবারের মতো মাফ করে দে, তোর দুইটা পায়ে ধরি বলে মর্জিনা রিপ্তের পায়ে ধরতে গেলে রিপ্ত পা সরিয়ে নেয়। রথি উঠানের মাটিতে পড়ে আছে। রিপ্ত শক্ত কণ্ঠে বলে, আর পা বাড়ায়েন না চাচি, নিজে পাপি হইছেন, আমারে আর পাপি বানায়েন না। মর্জিনা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আফসোস হয় তার, যদি মেয়েটাকে একটু বুঝতেন। এখন আর কাঁদেন ক্যারে? একটু আশ্রয়ের আশায় আসছিল মেয়েটা, আর আপনারা ছি, এমন মা থাকনের চেয়ে না থাকা ভালো। ছি চাচি, ছি। আর চাচা আপনারে আমি কি কমু? যে লোক মাইয়া বেচা খায় তারে আমি কি কমু চাচা? আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঘরে কি চলছিল তিনি ঘূর্ণাক্ষরও টের পাননি। রিপ্তে আবার তেড়ে যেতে চায় রথির দিকে, তবে রিপ্তের বন্ধু মামুন তাকে ধরে ফেলে। রথি ভয়ে গুটিয়ে পাশে শশার টালের সাথে মিশে যাচ্ছে যেন। রিপ্তে চিৎকার করে বলে, তোরে আমি তালাক দিতাম, খালি ওয়াদা বদ্ধ দেখা, যার কারণে তোর লগে ঘর বাঁধলাম তারই তুই কথা শুনালি? তোর মতন স্বার্থপর আর নাই রে রথি, আর নাই। রথিরে আল্লাহর কসম, তোরে আমি খুন করতাম একটা বাধা যদি না থাকতো। চাচি, খাইলে না হয় আমার টাকায় খাইতো, আমি আবার আনতাম। এমন না করলেও পারতেন চাচি, এতটা স্বার্থপর কেমনে হলেন চাচি? মামুনকে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রিপ্ত। যার সুখের জন্য সব করলো সেই নাকি অসুখী। নিবৃতের জ্ঞান ফিরল আজ। প্রায় 48 ঘন্টা অচেতন ছিল সে। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ডাক্তার কেবিনে স্থানান্তরের নির্দেশ দেন। সাদা বেডটায় মুখে অক্সিজেন, হাতে স্যালাইন লাগানো অবস্থায় পড়ে আছে নিবৃতের নিথর দেহ। সাদা বর্ণের মুখ ফ্যাকাশে হয়ে আছে। মাথায় সেলাই পড়েছে 4টা। এক পাশ থেকে চুল কেটে ফেলা হয়েছে। শিউরে বসে আছেন মীরা। চোখের অশ্রু ফুরিয়ে গেছে যেন। পাণ্ডুর মুখ। নাজমুলও পাশে বসে আছেন। মাঝে হাই প্রেশারের কারণে একদিন বেড রেস্টে থাকতে হয়েছিল তাকে। নিবৃত হালকা করে ঠোঁট নাড়ায়। কিছুই বোঝা যাচ্ছে না তার কথা। মীরা আলতো করে নিবৃতের মাথায় হাত বুলে জিজ্ঞেস করলেন, কি চাই বাবুই? মাকে বলো। নিবৃত ঠোঁট নাড়ায় আবার। কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন তাকে। ডাক্তারের ভাষ্যমতে নিবৃত খানিকটা সুস্থ এখন। মীরা নিজের কানটা নিবৃতের ঠোঁটের কাছে নিয়ে যান। আস্তে করে আওয়াজ হয়। অক্সিজেন মাস্কটা খুলে দেন মীরা। নিবৃত বলছে, মা, আমার মন কই? মীরা জবাব দিতে পারেন না। ছেলের মাথা হাত পায়ের ব্যান্ডেজে হাত বুলিয়ে অশ্রু ঝরান। মনু নিখোঁজ আজ প্রায় 2 দিন। কোনো খবর পাওয়া যাচ্ছে না। মীরা ইতিহাস বিভাগের প্রায় অর্ধেক শিক্ষার্থীকে ফোন করেছেন, তবে কোথাও নেই মনু। মীরা পাগল হয়ে যাচ্ছেন। একদিকে তার বাবুই, আরেকদিকে স্বামী। মনুর কোনো খোঁজ নেই। মীরা যেন অতল গহরে পড়লেন। হাসপাতালে থাকা 10টা দিন নিবৃত ছটফট করেছে। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাশে যা পেয়েছে। স্যালাইন খুলে হাত দিয়ে গড় করে রক্ত ঝরিয়েছে। তবে কাঙ্ক্ষিত মুখটাকে কেউ এনে দেয়নি কেন? সময় গেলে যে সাধন হয় না। আজ বাড়িতে নিয়ে আসা হয়েছে নিবৃতকে। সে এখন পাগল প্রায়। রুহানির মৃত্যুর পরেও এতটা পাগল সে হয়নি। হয়তো পেয়েও দ্বিতীয়বার হারিয়ে ফেলার শোকে এই কেমন মায়া, এই কেমন বন্ধনের জোর। খুঁড়িয়ে ঘরে ঢুকে নিবৃত নরম গলায় ডাকে, এই মনু, তুমি কি বারান্দায়? এই মেয়ে আসো, দেখো, আর মারবো না তোমায়, আর বকবো না। মনু আসে না। নিবৃত চিৎকার করে বসে পড়ে ঘরের মেঝেতে। চোয়াল ঝুলে পড়েছে তার। দাড়িগুলো বড় হয়েছে অনেকটা। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহ, এ কেমন পরীক্ষা নিচ্ছে। নিবৃতের আওয়াজে মিটি উড়ে আসে নিবৃতের ঘরে। অনেকটা শুকিয়ে গিয়েছে সে। বাড়ির সবাইকে অচেনা লাগে তার। নিবৃতের কাঁধে বসার সাহস পায় না মিটি। উড়ে চুপটি করে বসে থাকে টি টেবিলে। মীরা ছেলের কান্না সহ্য করতে না পেরে জড়িয়ে ধরে নিবৃতকে। নিবৃত বাচ্চাদের মতো কেঁদে বলে, আমি ওকে ভালোবাসি মা, আমি ওকে ভালোবাসি। মীরা বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না। পারলে এখনই মনুকে ধরে নিয়ে আসতেন তিনি। ঘর থেকে বেরিয়ে যান মীরা। মিটিকে দেখে তার কাছে এগোয় নিবৃত। মিটি ভয় আড়ষ্ট হয়ে আছে। নিবৃত তাকে আলতো করে ধরে চুমু খায়। মলিন হেসে বলে, তোমার বুবু বড্ড পচা মিটি, দেখো না আমাকে ফাঁকি দিয়ে কোথায় যেন চলে গেছে। আমি কি অনেক খারাপ মিটি?
মেয়েটি ফ্যাল করে চেয়ে থাকে। সত্যিই তো, তার বুবু কই? নিবৃত্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে রুহানির ছবির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে। মাথা নিচু করেই বিড়বিড় করে, আমাকে ক্ষমা করো রুহানি, আমি মনুকে বড্ড ভালোবাসি রুহানি, হলদেটে মুখের মায়াবী গড়নটাকে বড্ড ভালোবাসি। হঠাৎ কে যেন কানে কানে ফিসফিসিয়ে বলে, তুমি সুখী থাকলে আমিও সুখী বাবুই পাখি, বুকের বাপাসটায় জায়গা দিও তাকে। নিবৃত্ত অবাক হয়, আশেপাশে তাকিয়ে খুঁজে বেড়ায় ছোটবেলার প্রেয়সীকে। স্পষ্ট সেই সুর। নিবৃত্ত ধপাস করে খাটে বসে পড়ে। জীবন নামক যুদ্ধে সে অনেক ক্লান্ত। হঠাৎ করে নিবৃত্ত উঠে দাঁড়ায়, পা খুঁড়িয়ে বাইরে বেরিয়ে পড়ে সে। মনু নামের মেয়েটাকে তার বড্ড প্রয়োজন, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। নিবৃত্তকে বাইরে বেরোতে দেখে বাধা দেন মীরা। মায়ের বাধা মানে না নিবৃত্ত। এসা রাজানের ধ্বনি চারপাশে, কি মায়াবী সে ধ্বনি। নিবৃত্ত গাড়ি থামিয়ে মসজিদে ঢুকে পড়ে। নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে প্রিয় মানুষটাকে চায় নিবৃত্ত। মাথার কাঁচা সেলাইয়ের টান পড়া রক্ত ঝরে পড়ছে। মোনাজাতরত অবস্থায় জ্ঞান হারায় নিবৃত্ত। বিশাল বড় পূর্ণিমার চাঁদ আকাশে। জানালা দিয়ে বাইরে তাকালে দিগন্ত বিস্তৃত মাঠ, মৃদু বাতাস বইছে। চাঁদের দিকে তাকিয়ে মেয়েটা বলে, রাজপুত্র, ও রাজপুত্র, তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার উপর রাগ করে ঘৃণা করে যে থাকতে পারি না আমি। পুচকুটা তোমায় খুঁজে রাজপুত্র, কেন আমাকে ভালোবাসলে না রাজপুত্র? আমি মেয়েটা কি খুব খারাপ? তোমার বুকে একটু জায়গায় তো চেয়েছিলাম কেবল। কথাটা বলে মেয়েটা পেটে হাত বোলায়। কিছুক্ষণ আগের বলা কথা নিজের উপর রাগ হয় তার। পেটে হাত রেখে মেয়েটা আবার বলে, তোমার বাবা তো তোমায় চায় না সোনা, কেন এত চাচ্ছ তাকে? আমি তোমার বাবা আর আমি তোমার মা। আদৌ কি তাই? 2.5 মাসের বাচ্চাটা কি পেটে থেকে এসব বোঝে? নাকি মেয়েটার মনের কোণে ঘুরে বেড়ানো সুপ্ত ইচ্ছে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার?